অনাথ ছেলে লেলিন, যাকে পরম আদরে মায়ের মতো জয়ন্তী আর ভাইয়ের স্নেহে ভাসান্ত তাকে সবসময় আগলে রাখতো। হঠাৎ করেই তার জীবনে বাটি নামের এক সুন্দরী, শিক্ষিত আর বুদ্ধিমতী মেয়ের এন্ট্রি হয়। প্রথম দেখায় সবকিছু যেন একেবারে স্বপ্নের মতো মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নই রূপ নিতে শুরু করে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। কারণ এই সম্পর্কের আড়ালে লুকিয়েছিল এমন কিছু গোপন সত্য, যা শুধু লেলিনের জীবনেই নয়, চারিপাশের অনেক মানুষের ভাগ্যও বদলে দিতে চলেছিল। ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা, ক্ষমতার লড়াই আর প্রতিশোধের আগুনে তৈরি লেলিন মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। বলা হয়ে থাকে, কলিযুগের যদি পবিত্র জায়গাটিকে পুজো করা হয়, যেখানে ভগবান ভেঙ্কটেশের রক্ত পড়েছিল, তাহলে সেখানে বৃষ্টি হয়। সেই গ্রামের মানুষেরা এটাই বিশ্বাস করত। এই বিশ্বাসের সাথে তারা প্রতি বছর সেই দেবতার পুজো করত। প্রায় 18 দিন ধরে এই উৎসব চলতে থাকতো। এই উৎসবকে ভারত মিটম বলা হতো। যত কিছুই হয়ে যাক না কেন, এই সময়ের মধ্যে, এই উৎসবের মধ্যে এক ফোঁটা রক্তও যেন মাটিতে না পড়ে, এই ব্যাপারে সকলেই সচেতন থাকতো। কারণ এমনটা হলে নাকি কোনো বিপদের আশঙ্কা থাকতে পারে। 1976 সালে চিত্তুর জেলার শ্রীরামপুরে এই উৎসবের মধ্যে একটি ছোট্ট ছেলে এসে হাজির হয়। সে খুবই ক্ষুধার্ত ছিল, তাই মন্দির থেকে ভোগ পেতে ছেলেটি সেই উৎসবের মধ্যে চলে যায়। দেখা যায় উৎসবের মধ্যে দুই গ্রামের দুই পক্ষের মধ্যে পবিত্র পতাকা উত্তোলন নিয়ে ঝামেলা লেগে গিয়েছে, যার জন্য পুরোহিত সহ অন্য সকলেও ঝামেলা মেটাবার অপেক্ষা করছে। এই ছোট্ট বাচ্চাটির নাম হচ্ছে লেলিন। সে খাবারের ক্ষুধা সহ্য করতে না পেরে নিজের হাতে পতাকা নিয়ে যথাযথ স্থানে বসিয়ে দেয়। সাথে সাথে বৃষ্টি নেমে যায়। দীর্ঘ কয়েক বছর পর বৃষ্টি নামতে দেখে সকলেই অবাক হয়ে যায়। পুরোহিত মশাই তো লেলিনকে অনেক ভাগ্যবান বলে দাবি করতে শুরু করে। জয়ন্তী নামের একজন মহিলা এসে লেলিনকে জিজ্ঞেস করে, তুমি কে আর তোমার বাবা মা কোথায়? লেলিন বলে, আমার মা বাবা কেউ নেই আম্মা। জয়ন্তী বলে, তুমি নিজেই তো বললে আমি তোমার আম্মা হই, তাহলে আবার বলছো কেন তোমার এই পৃথিবীতে কেউ নেই? আমি আছি না, তোমার আম্মা। জয়ন্তী তার ছেলে ভাসান্তের সাথে লেলিনের পরিচয় করিয়ে দেয়। সিন পরিবর্তন হয় 2001 সালে। সেন্ট্রাল জেলে আজ লেলিন ছাড়া পেয়েছে। একজন কনস্টেবল জিজ্ঞেস করে, তুমি তো আমাদের প্রতিদিন মহাভারতের কাহিনী শোনাতে, তাহলে কাহিনী সম্পূর্ণ শেষ না করে আজকে কেন চলে যাচ্ছ? লেলিন বলে, কাহিনী সম্পূর্ণ করতেই তো যাচ্ছি আমি। লেলিনকে নিতে কানাইয়া নামের একটি কুকুর এসেছে। এই খবরটা শুনে পুলিশ অফিসার বেশ অবাক হয়ে যায়। সে দ্রুত সেলে চলে যায়। দেখা যায় দেয়ালে সেই মহা উৎসব করা দেবতার চিত্র অঙ্কন রয়েছে। লেলিন গ্রামে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। গ্রামের মানুষজনেরা লেলিনকে দেখে যেন ভয় আটকে ওঠে। অন্যদিকে থানার মধ্যে পুলিশ অফিসার লেলিনের কেসের ব্যাপারে তদন্ত করতে শুরু করে। সেও বুঝতে পারে লেলিন কোনো বড় ধরনের বিপদ ডেকে আনতে চলেছে। এদিকে লেলিন তার চাচা ইয়াতি রাজুর বাড়িতে চলে যায়। পরবর্তীতে সে আবার একটি বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির কর্মরত ছোট ছেলে বিল্লি লেলিনকে দেখে বলে, আজকে সব টেবিলগুলো ফিল আপ রয়েছে, এখানে খাওয়ার কোনো জায়গা নেই ভাইয়া। যদি আপনি চান তাহলে আপনাকে পার্সেল করে দিতে পারি। এই মুহূর্তে বাড়ির মালিক বিল্লিকে ডেকে বলে, ওনাকে আলাদা করে একটা চেয়ার টেবিল বসিয়ে দাও। এই কথা বলার সময় মালিকের চোখে মুখে যেন ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাই ছেলেটি কৌতূহলবশত নিজে জিজ্ঞেস করে, ইনি কে? মালিক বলে, ও লেলিন। এই কথা শুনে বাচ্চা ছেলেটি তার ট্রাঙ্ক থেকে একটা ছুরি নিয়ে নেয়। এরপর লেলিনের কাছে খাবার নিয়ে গিয়ে বলে, ভাইয়া, তোমার নাম নিলে এই গ্রামের সকলেই বলে তুমি নাকি এই গ্রামের নও। কিছু মানুষ তো তোমার নাম শুনলেই ভয় আটকে ওঠে। পুরো গ্রামের মানুষ তোমাকে নিয়ে কথাবার্তা বলে। তুমি তো চলে গিয়েছিলে, আবার কেন ফেরত আসলে? লেলিন তার অতীতের কথা বলতে শুরু করে। গ্রাম প্রধান নাতমণি যখন একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে, তখন পুরো গ্রাম দুর্বিষহ হয়ে পড়ে। জয়ন্তীর স্বামী ছিলেন এই নাতমণি। এই গ্রামের ভারত মিটম অনুষ্ঠান নিয়ে এবার সকলেই আশঙ্কাজনক ছিল, কারণ গ্রাম প্রধান আগত উৎসব মুখর দিনগুলোর আগেই মারা গিয়েছেন। জয়ন্তী সকলকে উদ্দেশ্য করে বলে, যতই দুর্ঘটনা ঘটুক না কেন আর বিপদ যতই আসুক না কেন, গ্রামের ভারত মিটম অনুষ্ঠানটি কোনো বছরই বন্ধ করা হবে না। তিনি নিজের তত্ত্বাবধানে এই উৎসব চালিয়ে যাবেন। প্রতি বছর গ্রামের মধ্যে থেকে কোনো না কোনো একজন ব্যক্তিকে ধর্মরাজ হিসেবে নিযুক্ত করা হয়। ধর্মরাজ যাকে বানানো হয় তাকে গ্রামের সকলেই মান্য করে। যদি কোনো ব্যক্তি ধর্মরাজ হয়, তাহলে তারপর থেকেই তার সম্মান হাজার গুণে বেড়ে যায়। ইয়াতি রাজু চেয়েছিল এবারে ধর্মরাজের স্থানে তিনি নিজে বসবেন। এ ব্যাপারে সে তার বড় ভাবিকে জানালে ভাবি তাকে অপমানিত করে বলে, যার জন্মের ব্যাপারের কথা উঠে তাকে কি করে ধর্মরাজ বানাই বলতো? ধর্মরাজ কে হবে এটা আমি সিদ্ধান্ত নেব। এইসব মাতার লোকেদের জায়গা এখানে নেই। অর্থাৎ ভাবি রাজুকে ধর্মরাজ হওয়ার ব্যাপারে সরাসরি রিজেক্ট করে দেয়। এই হচ্ছে নীলকণ্ঠম মামা, গ্রামের সবচেয়ে সম্মানিত এবং ধনী ব্যক্তি। এই হচ্ছে দামোদারাম। বালাজি শ্রীনিবাস দ্বারকার মুরলি হচ্ছে লেলিনের পুরো দুনিয়া।
যাই হোক, অনুষ্ঠানের সময় লেলিন পবিত্র পতাকা যথাযথ স্থানে উত্তোলন করে। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়। মাঠের অপর প্রান্তে রঘুবীর রেড্ডির একটা কাটআউট টানানো হয়। তবে এই পবিত্র মাঠে সাধারণ জনগণের মতে কখনোই রাজনীতির ছোঁয়া পেতে দেয়া যাবে না। তাই তো রঘুবীর রেড্ডির চামচা দামোদরামকে এই কাজ করতে দেখে জয়ন্তী এসে এসব কাজ করতে মানা করলে দামোদরামের লোকজনেরা বলে ওঠে, স্বামী মারা যাওয়ার পরেও কপালে সিঁদুর নেওয়া মহিলাটি আমাদের পরম্পরার জ্ঞান শোনাচ্ছে। এই কথায় জয়ন্তী একেবারে চুপ হয়ে যায়। রাঘবীর রেড্ডির ভাই তাদের একাধারে অপমান করতে থাকায় লেলিন এবার একটা কুড়োল দিয়ে সেই কাটআউটটি দ্বিখণ্ডিত করে ফেলে। সাথে সাথেই গ্রামবাসীর সকলে লেলিনের সাইডে জড়ো হয়ে যায়। সামনে নির্বাচন, তাই এই মুহূর্তে লেলিন আর গ্রামবাসীর বিপক্ষে রেড্ডি আর তার চেলাফেলারাও কোনো ধরনের কোনো কথা বলে উঠতে পারে না। রেড্ডি এই কাহিনী দেখে চুপচাপ করে সেই স্থান থেকে চলে যায়। পরক্ষণেই গ্রামবাসীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে মেতে ওঠে। সেই দিন রাতের অনুষ্ঠানে গ্রামের সকলেরা গ্রামবাসীর মাঠে আয়োজিত মেলায় উপস্থিত ছিল। ছোট্ট একটি বাচ্চা ছেলে আইসক্রিম খাওয়ার সময় ভিড়ের মধ্যে একটি দুষ্টু মেয়ে তার আইসক্রিমটি নিয়ে চলে যায়। এই ব্যাপারটি নিয়ে বাচ্চা ছেলেটি কান্না শুরু করলে লেলিন এসে ছেলেটিকে জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলেটি কান্না করতে করতে তার আইসক্রিম চুরি হওয়ার ব্যাপারটা খুলে বলে। এরপরে তারা দুজনেই মিলেই সেই মেয়েটিকে মেলায় খুঁজতে লেগে পড়ে। লেলিন মেয়েটার বিবরণ জানতে চাইলে ছোট ছেলেটি বলে, মেয়েটির চোখ গোলাপ জামুনের মতো, কান জিলেবির মতো। মেয়েটিকে দেখলেই মনে হবে যেন একটা লাড্ডু সে। আর মেয়েটির পরনে ছিল সবুজ শাড়ি। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা ব্যাক স্টেজে চলে যায়। সেখানে সেই ঝুলন্ত সবুজ শাড়িটিকে দেখে ছোট ছেলেটি চিনে ফেলে। এরপর আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সামনে থাকা একজন ব্যক্তিকে, যে কিনা দুর্যোধন সেজেছে, তাকে এই সবুজ শাড়ির মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তবে তারা জানতো না তারা যাকে খুঁজছে এই মেয়েটি সেই মেয়ে। মেয়েটি কোনো কথা বলে না, তবে ইশারায় বুঝিয়ে দেয় সবুজ শাড়ি পরা মেয়েটি অন্য সাইড দিয়ে চলে গিয়েছে। লেলিন আর বাচ্চা ছেলেটি আবারও স্টেজের বাইরে চলে আসে। এদিকে দুজন ছেলের মধ্যে ঝামেলা হওয়ার জন্য একজন ছেলে একটি মাটির খেলনা অপর ছেলের গায়ে ছুঁড়ে মারে। তবে অন্য ছেলের গায়ে না লাগলেও মাটির খেলনাটি লেলিনের মাথায় গিয়ে আঘাত হানে। মাথার আঘাত লাগার ফলে লেলিন পড়ে যেতে গেলে পেছনে থাকা সেই দুর্যোধনের সাথে ধাক্কা লাগে তার। দুর্যোধনের আড়ালের মেয়েটির নাম হচ্ছে ভারতী। ধাক্কার ফলে তার মাথার মুকুটটা পড়ে যায়। এলোকিশি চুলগুলো হাওয়ায় ভাসতে শুরু করে। আঘাত লাগার ফলে লেলিনের মাথার রক্তের ফোঁটাটা ভারতীর কপালের মাঝ বরাবর টিপ আকারে পড়ে যায়। দমকা হাওয়া এসে ভারতীর মোচটাও উড়িয়ে নেয়। সাথে সাথে লেলিন বাবু ভারতীকে দেখেই ক্রাশ খেয়ে যায়। এই সময় ছোট এসে বলে, এই সেই মেয়ে যে কিনা আমার আইসক্রিম চুরি করেছে। এদিকে স্টেজে নাটক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সেখানে ভারতী পারফর্ম করা শুরু করে। লেলিন তাকে অবাক দৃষ্টিতে দেখে চলেছে। বিষয়টা বুঝতে পেরে পাশ থেকে ইয়াতিরাজুও বলে, ওর নাম হচ্ছে ভারতী। নীলকণ্ঠ মামার ও ছোট মেয়ে। ছোট থেকেই ও মাদ্রাসে বড় হয়েছে, যার জন্য লেলিন কখনো দেখতে পায়নি তাকে। নীলকণ্ঠম সাহেবের দুই মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে বৈদেহী আর ছোট মেয়ের নাম হচ্ছে ভারতী। এই দুই বোনের মধ্যে খুনসুটির প্রায় সময় চলতেই থাকতো। যাক, নাট্যের কার্যক্রম শেষে নীলকণ্ঠম মামা তার ছোট মেয়েকে বাসায় দিয়ে আসার জন্য লেলিনকে রিকোয়েস্ট করে। এত বড় সুযোগ কি করে হাতছাড়া করা যায়। তাই তো লেলিন বাকি সব কাজ ফেলে রেখে তার ক্রাশকে নিয়ে বাড়ি পৌঁছে দিতে রাজি হয়ে যায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তাদের মধ্যে অনেকটা সময় ধরে কথাবার্তা হয়। পরদিন সকালবেলা নীলকান্তের বাড়ির গৃহকর্মী রত্নাম, যার স্বামী কিনা দামোদরের সাথে জুয়া খেলতে গিয়ে হেরে গিয়ে নিজের স্ত্রীর স্বর্ণের বালাগুলো তাকে দিতে বাধ্য হয়েছে। ভারতী আবার সেই বালাগুলো তাদের কাছ থেকে লুকিয়ে নিয়ে যেতে চাইলে তারা ধাওয়া করতে শুরু করে। বিষয়টা দেখে লেলিন ভারতীর কাছ থেকে চুরিগুলো নিয়ে দামোদরকে দিয়ে দেয়। দামোদর বলে ওঠে, চোরের মতো চুরি করে কেন নিয়ে যাচ্ছ? বীর পুরুষের মতো না হয় খেলে জিতে দেখাও। লেলিন বলে, কখনো তোমার সাথে কেউ খেলে জিততে পেরেছে? ব্যাপারটা নিয়ে দামোদর আর তার চামচারা মজা নিতে গেলে ভারতী এবার তার সাথে দামোদরের জুয়া খেলার ব্যাপারে চ্যালেঞ্জ দিয়ে বসে। গ্রামের জনগণের সামনে চ্যালেঞ্জের খেলা শুরু হয়ে যায়। লেলিনের চোখে মুখে তো ভয়ের ছাপ, কারণ আজ পর্যন্ত দামোদরের সাথে কেউই খেলায় জিততে পারেনি। ভারতী নিজের কার্ডগুলো হাতে নেওয়ার পর বুঝতে পারে আজকের খেলা তার জন্য আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অপর প্রান্তে কার্ড দেখেই দামোদরের মুখে যেন হাসি ফুটে উঠেছে। তবে প্রথম চাল ফেলতেই ভারতী এই খেলায় বাজিমাত করে নেয়। দামোদরের মুখটা অনেকটা চুপসে যায়। ভারতী আরো একটা খেলার সুযোগ করে দেয়। এই সুযোগে সদ্ব্যবহার করে দামোদরের চামচা সানগ্লাস পরে ভারতীর সাইডে চালাকি করে যেতে চাইলে লেলিন বিষয়টা বুঝতে পেরে তাকে আগেই আটকে নেয়। তাই শেষ বাজিমাতটাও ভারতীর হয়। আনন্দ উল্লাস শেষে ভারতী লেলিনকে বলে, কালকে তিরুপতি যেতে হবে, তাহলে তুমি কালকে ঠিকঠাক ভাবে আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবে তো? মাথা নাড়িয়ে লেলিন সম্মতি জানায়। দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। পরদিন অনেকক্ষণ বাস স্টপে অপেক্ষা করার পরেও লেলিন সময় মতো আসে না, যার জন্য বাস আসার সাথে সাথে ভারতী বাসে উঠে যায়। তবে অদ্ভুতভাবে বাসের মধ্যে যখন অন্য যাত্রীরা উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে ভেতরে থাকা গুন্ডারা যাত্রীদের লাথি মেরে ফেলে দিয়ে বাসের দরজা লাগিয়ে দিয়ে চালাতে শুরু করে।
এতক্ষণে লেলিন এসে পুরো কাহিনী শুনে দ্রুত সাইকেল নিয়ে বাসের পিছু করতে শুরু করেছে। আসলে গতকালকের জুয়ার ঘটনার জন্য তুলসীর কর্মীরা ভারতীকে উঠিয়ে নিয়ে এসেছে। তুলসী ভারতীকে উদ্দেশ্য করে বলে, তোমার খেলার অনেক প্রশংসা শুনলাম, তাহলে চলো আজকে না হয় আমরা কয়েকজন মিলে তোমার সাথে খেলবো। এসব কথা বলতে বলতে যখন ভারতীর সাথে খারাপ ব্যবহার করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে লেলিন জানালার কাঁচ ভেঙে বাসের মধ্যে ঢুকে পড়ে। এরপর এক এক করে গুন্ডাদের মেরে ফেলে। তুলসীকে এমন ভাবে আঘাত করে যাতে করে তুলসীও বাসের মেইন কাঁচ ভেঙে বাইরে চলে এসে পড়ে। গ্রাম ভর্তি জনগণের সামনে তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলতেই থাকে। এক সুযোগে এক গুন্ডা লেলিনের উপর আঘাত হানতে গেলে তখন জয়ন্তীর একমাত্র ছেলে ভাসান্ত নিজের ছোট ভাই মনে করা লেলিনকে বাঁচাতে এগিয়ে আসে। দুই ভাই মিলে মারামারি শুরু করে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে লেলিন তুলসীকে প্রচুর পরিমাণে মারতে শুরু করে। বড় ভাই ভাসান্ত তাকে শান্ত করে সেই স্থান থেকে নিয়ে চলে যায়। আসলে প্রথমবার যখন ভাসান্ত তার খাবার লেলিনকে নিয়েছিল, সেই দিন থেকেই তাদের সম্পর্ক যেন গভীর হয়ে উঠছিল। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও লেলিন একটা পরিবার, মা আর ভাইকে পেয়ে গিয়েছিল। লেলিন নিজের মায়ের সাথে গ্রামেই রয়ে গিয়েছিল, আর ভাসান্ত নিজের পড়াশোনার জন্য মাদ্রাসা চলে গিয়েছিল। বছরে তাদের একবার দেখা হতো, মাত্র 4 দিনের জন্য। এই জন্য লেলিনের মন খুব খারাপ হতো। বড় ভাই বলে, আমি পড়াশোনা শেষ করেই সারা জীবনের জন্য তোমার কাছে থেকে যাব। দুই ভাই মিলে প্ল্যানিং করে এই ঝগড়াঝাটির বিষয়টা যেন তার মায়ের কান পর্যন্ত না পৌঁছায়। দুই ভাই একসাথে বাড়িতে ফিরে আসলেই মা তাদের বরণ করে ঘরে তুলে নেয়। ভাসান্ত বিনামূল্যে চিকিৎসার জন্য একটা হাসপাতাল নির্মাণ করেছে। তবে এই হাসপাতালের লাইসেন্সের জন্য এলাকার এমএলএ রাঘব রেড্ডি নিজের সুনামের ব্যাপারে ক্রেডিট দাবি করে বসে। ভাসান্ত এই মুহূর্তে কিছু না বললেও রাঘব রেড্ডিকে হাসপাতাল উদ্বোধনের দিন আমন্ত্রণ জানায়। সে তো এক বুক আশা নিয়ে হাসপাতাল উদ্বোধনের দিন উপস্থিত হয়। তবে দেখা যায় এমএলএ কে কোনো ক্রেডিট দেয়া হয় না। ফিতা কাটানো হয় মাকে দিয়ে, আর প্রদীপ জ্বালানো হয় ভারতীকে দিয়ে। এইসব ব্যাপার দেখে এমএলএ প্রচন্ড রেগে যায়। ভাসান্ত এমএলএ শরীরে আগুন জ্বালানোর জন্য তাকে ইঙ্গিত করে বলে ওঠে, যাওয়ার আগে অবশ্যই পেট ভরে খেয়ে যাবেন। এই কথায় তেলে বেগুনে জ্বলে উঠে এমএলএ ভাসান্তের দিকে কুদৃষ্টিতে তাকায়। তবে কুদৃষ্টির হাত থেকে রক্ষা করতে লেলিন চলে আসে। বাড়ি ফিরেই এমএলএ প্রচন্ড রেগে যায়, কারণ এক ভাই তো তার কাটা উটটা জনগণের সামনেই ফেলে দিয়েছে, আর অন্য ভাই হাসপাতাল উদ্বোধনের দিন তাকে নিয়ে অপমান করেছে। তাই এমএলএ বলে ওঠে, একবার ওদের বাবাও গ্রাম পঞ্চায়েতের সামনে আমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাই তো আমি নিজের হাতেই ওকে শেষ করে দিয়েছি। এখন ওদেরও সময় এসে গিয়েছে। ভারত মিকটামের আজ 12তম দিন। মন্দিরে সকলেই উপস্থিত হয়েছে। ইয়াতি রাজুর বড় ভাইয়ের ছেলে ভাসান্তকে অনেকদিন পর দেখে কেমন আছে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তবে ভাসান্ত ছোট চাচার কথায় কোনো উত্তর দেয় না। অপমানিত বোধ করে চাচা সেই স্থান থেকে চলে যায়। মাঠের অপর প্রান্তে ভারতী এক পর্যায়ে নিজের মনের ভাব লেলিনের কাছে তুলে ধরে। আসলে এই অনুষ্ঠানের প্রথম দিন যখন পতাকা উত্তোলনে লেলিনকে সে দেখেছিল, সেই দিনই সে লেলিনকে যেন বীর যোদ্ধা মনে করেছিল। ভারতী বলে, মনে হয়েছিল তুমি সবার মনে যেন মধুর গানের সুর লাগিয়ে দিয়েছ, জাদুর মতো তুমি আমার হৃদয় স্পর্শ করে নিয়েছ। এই সময়টা অন্যরকম। দিন শেষে তুমি কি আমার ভালোবাসার মানুষ হবে? অর্থাৎ প্রপোজ করেই বসে। ব্যাস, তাদের প্রেমের মুহূর্তে শুরু হতে থাকে। রোমান্স, ভালোবাসা আর লুকোচুরি প্রেম নিয়ে সময় এগিয়ে যেতে থাকে। এদিকে নীলকণ্ঠম তার বড় মেয়ের বিয়ে জয়ন্তীর বড় ছেলের সাথে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে এসেছে। এই প্রস্তাবটা পেয়ে জয়ন্তী অনেক খুশি হয়ে যায়, কারণ তার মনে মনে অনেক আগে থেকে এই পরিকল্পনা ছিল। মহা ধুমধামে তাদের আশীর্বাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। মেলার 17তম দিনে বৈদেহীর বিয়ের খবর শুনে সূর্য নামের একটি ছেলে তার কাছের এই বিয়ের ব্যাপারটা ক্যান্সেল করার জন্য অনেক রিকোয়েস্ট করে। সূর্য বৈদেহীকে খুব পছন্দ করতো একতরফা ভাবে। মেলার মধ্যে এই বিষয়টা ঘটে যাওয়ার জন্য দূর থেকে দামোদরাম জয়ন্তীর পরিবারের হবু বড় পুত্রবধূকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে শুরু করে। এ কথা শুনে ইয়াতিরাজু রেগে যায় আর তার কলার চেপে ধরে। তবে জয়ন্তী উল্টো ইয়াতিরাজুর ওপরই রেগে উঠে বলে, আমাদের পরিবারের এসব অপমানজনক কথা আসছে শুধুমাত্র তোমার ভুলের জন্য। তুমি এখান থেকে চলে যাও। অপমান সহ্য করতে না পেরে ইয়াতিরাজুর রাগ যেন 1000 গুণ বেড়ে যায়। লেলিন তাকে শান্ত করার চেষ্টা করলেও পেরে ওঠে না, তাই এক পর্যায়ে তাকে একা ছেড়ে চলে যায়। চাচাও হঠাৎ খেয়াল করে তাদের বাড়ির হবু পুত্রবধূ বৈদেহী অন্ধকার রাস্তা দিয়ে কোথাও যেন একটা যাচ্ছে। তাই চাচা তার পিছু করতে শুরু করে, তবে একটা পর্যায়ে তাকে হারিয়ে ফেলে। পরদিন সকালবেলা নীলকান্তম এসে জয়ন্তীর কাছে ক্ষমা চায়, কারণ তার মেয়ে তার প্রেমিকার সাথে পালিয়ে গিয়েছে। যাওয়ার আগে একটা লিখিত চিঠি রেখে গিয়েছে। তাই বাবা নিজের বড় মেয়ের ভুলের জন্য ভাসান্তকে অনুরোধ করে বলে, আমার ছোট মেয়েকে বিয়ে করে তুমি আমার ইজ্জত বাঁচিয়ে নাও। আমি সারা জীবন তোমার এই সাহায্যের কথা মাথায় রাখবো। দরকার পড়লে আমি তোমার পায়ে পড়বো বাবা। ভাসান্ত বলে, কি বলছেন আপনি?
আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, আপনি বরং গিয়ে বিয়ের আয়োজন শুরু করুন। এ কথায় বাবার মন অনেকটা হালকা হয়ে যায়। পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে। তবে নীলকণ্ঠম চলে যাওয়ার পরেই জয়ন্তী আর তার ভাইয়ের চেহারায় যেন একটা শয়তানি হাসি ফুটে ওঠে। মূলত গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, জয়ন্তীর ভাষ্যমতে যদি বৈদেহী ওকে পছন্দই না করতো, তাহলে তো আর ভরা মজলিসে সূর্য এমন কাজ করতে পারতো না। সে কোনোভাবেই চায় না তার পরিবারের পুত্রবধূর জীবনে বিন্দু পরিমাণ অতীত প্রেম নিয়ে কোনো কাহিনী থাকুক। তাই চালাকি করে গতকাল রাতে জয়ন্তীর কথায় বৈদেহীকে মেরে ফেলা হয়েছে, সাথে সূর্যকেও মেরে ফেলা হয়েছে। এই কথাটা তাদের দুই ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে বাসান্ত আর ভারতীর বিয়ের খবর শুনে লেলিনের প্রচন্ড মন খারাপ হয়ে যায়। চাচা ইয়াতিরাজু এসে লেলিনকে উদ্দেশ্য করে বলে, তুমি তোমার ভালোবাসার কথা সকলকে জানিয়ে দেবে, চলো। এভাবে লুকোচুরি করে কখনো প্রেম হয় না। তুমি তোমাদের প্রেমের সম্পর্কের কথা জয়ন্তী ভাবিকেও বলে দাও, বাকিটা না হয় আমি সামলে নেব। লেলিন বলে, কি চাচ্ছ তুমি? এই পরিবার আমাকে মায়ের আদর, ভাই আর বন্ধুর স্নেহ দিয়েছে। এখন যদি সকালবেলা আমি ভারতীকে বিয়ে করে ফেলি, তাহলে এই সম্পর্ক টিকবে? চাচা বলে, তাহলে ভারতীর ব্যাপারটা তো একবার ভেবে দেখো। লেলিন বলে, আমার কাছে কিছু সময়ের জন্য ওটা একটা সুন্দর স্বপ্ন ছিল, যা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন ধীরে ধীরে এই ব্যাপারটাও আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনজনের থেকে দূরে থেকে জীবন চালানোর অভ্যাস তো আমার এমনিতেই রয়েছে। তাই এ ব্যাপারে ইয়াতিরাজুকে সত্যি কথাটা বলতে লেলিন মানা করে দেয়। তবে ইয়াতিরাজু থেমে থাকে না, সে ভিতরে ভিতরে তার দলবল নিয়ে প্ল্যানিং করতে থাকে। যখন মঙ্গলসূত্র পরানোর সময় আসবে, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যাবে, আর এই মুহূর্তেই তারা ভারতীকে কিডন্যাপ করবে। মোটামুটি সকলে মিলে একতাবদ্ধ হয়ে ফাইনাল করে যে কোনো মূল্যেই হোক এই বিয়েটা আটকাতে হবে। রাতের বেলা বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বাসান্ত সকাল থেকে কোথাও লেলিনকে দেখতে পাচ্ছে না, তাই এ ব্যাপারে খোঁজ লাগাতে বলে। মঙ্গলসূত্র পরানোর সময় এসে গিয়েছে, তাই মা বলে ওঠে, তুই মঙ্গলসূত্র পরা, এর মধ্যেই হয়তোবা লেলিন চলে আসবে। অন্যদিকে বিদ্যুৎ বন্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সেই মুহূর্তেই ভারতী বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি নই। এ কথায় সকলে থমকে যায়। বাবা রেগে বলে ওঠে, কি বলছিস এসব? মেয়ে বলে, তাহলে কি করব বাবা? আপনি ওকে জিজ্ঞেস করলেন সে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছে কিনা, অথচ আপনার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা এই ব্যাপারে তো আপনি আমাকে জিজ্ঞেস করলেন না। মেয়ের বিয়ে দিতে চেয়েছেন নাকি ইজ্জতের সওদা করতে চেয়েছেন? আমার খুশির থেকে আপনার ইজ্জতের চিন্তা বড় হয়ে গেল বাবা। আপনারা সবসময় আমাকে স্বাধীনভাবে বেঁচে থাকার কথা বলেছেন, অথচ আমার কাছ থেকেই এখন আমার স্বাধীনতাটুকু কেড়ে নিচ্ছেন। মা, আপনি তো জিজ্ঞেস করেছিলেন বিয়ের শাড়ি কিংবা গহনাকাটি আমার পছন্দ হয়েছে কিনা, তবে হবু স্বামীকে পছন্দ হয়েছে কিনা এ ব্যাপারে তো জিজ্ঞেস করেননি। তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই, তবে ভাসান্ত, আমার তোমার উপরে বিশ্বাস ছিল তুমি অন্তত একবার এসে হলেও আমাকে জিজ্ঞেস করবে আমার এই বিয়েতে মত আছে কিনা, কিন্তু তুমি তো তা করলে না। পুরো একদিন আমি এই সময়ের অপেক্ষায় ছিলাম, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম এই জন্য, কারণ এই সময়টাতে আমি সকলের সামনে সত্যিটা বলে ফেলবো। দামোদর বলে ওঠে, ঠিক আছে, বুঝলাম তোমাকে কেউ বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেনি, তবে বাসান্তকে অপছন্দ করার কোনো কারণ আছে নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? ভারতী বলে, জীবনের প্রথমবার তুমি একটা সঠিক প্রশ্ন জিজ্ঞেস করেছো। আমি লেলিনকে ভালোবাসি। এসব কিছু জানার পরেও যদি বাসান্ত আমাকে বিয়ে করতে চায় তাহলে করতে পারে, তবে আমার মনে তোমার জন্য কখনো জায়গা হবে না। বাবা এসব কথায় রেগে গিয়ে মেয়ের গায়ে হাত তুলতে চায়। বাসান্ত বাবাকে শান্ত করে বলে, এমনিতেই আমাদের অনেক ভুল হয়ে গিয়েছে, আর কোনো ভুল করবেন না প্লিজ। ভারতী, আমি তোমাকে কথা দিচ্ছি কেউ তোমাকে জোর করে বিয়ের মণ্ডপে বসাতে পারবে না। এই বলেই বাসান্ত ভারতীকে নিয়ে লেলিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখা যায় পাহাড়ের এক কোনায় লেলিন একাধারে লাল পানি খেয়ে যাচ্ছে। বাসান্ত লেলিনকে বলে, ও আমাকে সব বলে দিয়েছে, কিন্তু তুমি কিছুই বলনি। ঘরের ছেলেরা সবসময় মাথা উঁচু করে বাঁচে, তবে তুমি সকলের সামনে আমার মাথাটা নিচু করে দিলে। সকলের চোখে তুমি মহান হয়ে আমাকে খারাপ বানিয়েছো। তোমাদের দুজনকে তো এত সহজে আমি ছেড়ে দেব না। যাও, ওকে মঙ্গলসূত্র পরিয়ে দাও, তোমাদের সাক্ষী আমিই থাকবো। এই কথায় লেলিন তার বন্ধুকে জড়িয়ে ধরে। এরপর ভারতীর কাছে যায়, ভারতীও তাকে জড়িয়ে ধরে। সকলের মুখে সুখের হাসি ফুটে ওঠে। তবে নিমিষেই যেন বাসন্তীর মুখে কোনো রহস্যের প্রতিচ্ছবি দেখা যায়। ঠিক এই মুহূর্তে তার পেটে গুন্ডারা ছুরির আঘাত করে। আবারও আঘাত করতে গেলে এবার লেলিন কোনো মতে তাকে বাঁচিয়ে ভারতীকে নিয়ে চলে যেতে বলে। এদিকে একাই গুন্ডাদের সাথে লেলিন মারামারি করে যাচ্ছে। একটা পর্যায়ে লেলিন ভারতী দ্রুত গাড়িতে করে বাসান্তকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা করে। তবে মাঝপথে গুন্ডারা আবারও পথ আটকে দাঁড়ালে লেলিন ভারতীকে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যেতে বলে। আর এইদিকে সে একাই গুন্ডাদের সাথে লড়তে শুরু করে। মারামারির এক পর্যায়ে মেইন গুন্ডার তো হাত কেটে ফেলা হয়। বর্তমানে সেই বাড়ির ছোট্ট ছেলেটি বলে ওঠে,
বাসান্তকে মারার জন্য ওদেরকে পাঠিয়েছিল এমএলএ নাকি দামোদর। লেলিন বলে, আমি তাকে আমার সাথে করেই নিয়ে এসেছি, যা এখানকার কেউই আন্দাজ করতে পারেনি। সকলেই সন্দেহবশত লেলিনের ব্যাগের দিকে তাকায়, আর অতীতে দেখা যায় ইয়াতিরাজুর বাড়িতে গিয়ে লেলিন সর্বপ্রথম তাকেই হত্যা করেছে। চাচার কাটা মাথা লেলিন টেবিলের উপরে রাখে, যা দেখে সেখানকার সকলেই আতঙ্কিত হয়ে যায়। লেলিন সকলকে উদ্দেশ্য করে বলেন, বিষ্ণুর আসল সত্যতা জানো তো তোমরা? ওইদিকে পুলিশ অফিসার তার কনস্টেবলকে বলছে, যখন অর্জুন নিজের কাছের মানুষের উপর তলোয়ার ওঠাতে ইতস্তত বোধ করছিলেন, তখন ভগবান বিষ্ণু বলেছিল এটা একটা যুদ্ধ, নিজের কাজ সম্পূর্ণ করো। অর্থাৎ অর্জুন শত্রুদের শেষ করতেই বেরিয়েছে। অর্জুনের ধর্ম হচ্ছে এখন তাদের শেষ করা, আর অর্জুনকে আটকানো আমাদের এখন দায়িত্ব। সেন চলে যায় অতীতে। মূলত ইয়াতিরাজুর মা ছিল জয়ন্তীর শ্বশুরের রক্ষিতা। জন্মের পর থেকে ইয়াতিরাজুকে এই ব্যাপারটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। তার মাকেও যথাযথ সম্মান দেয়া হয়নি সেই পরিবার থেকে। তবে এই ব্যাপারটা নিয়ে ইয়াতিরাজুর মায়ের কোনো প্রকার ক্ষোভই ছিল না। সে সবসময় তার সন্তানকে সৎভাবে চলার উপদেশ দিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলে দিন দিন মানুষের নানা কথাবার্তায় আর নিজস্ব মানুষের আঘাতের ফলে যেন পাষণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। জয়ন্তী তো যখনই সুযোগ পায় তখনই ইয়াতিরাজুকে অপমান করতে শুরু করে। ধর্মরাজের যখন সুযোগটা আসলো তখনও জয়ন্তী ইয়াতিরাজুকে রক্ষিতার ছেলে বলে এই সুযোগেই নিতে দেয় না। মায়ের কথা শুনে বাসান্ত ইয়াতিরাজুকে অপছন্দ করত। সে এক প্রকার তার ছোট চাচাকে কোনো প্রকার সম্মানই করত না। ঠিক এই কারণেই ইয়াতিরাজু সিদ্ধান্ত নেয় মা আর ছেলেকে এক এক করে শেষ করে দিতে হবে। এই জন্য সে বাসান্তকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে, যার জন্য সে নিজেই গুন্ডা ভাড়া করেছে। এখানে ইয়াতিরাজুর জন্য আরো একটা প্লাস পয়েন্ট বেড়ে যায় বৈদেহীর একটা সিক্রেট জানতে পেরে। মূলত সেদিন রাতে যে কাহিনীটা ঘটেছিল সেই কাহিনী দূর থেকে ইয়াতিরাজু সবকিছুই জেনে গিয়েছিল। বাড়িতে এসেও দুই ভাই বোনের কথাবার্তা শুনে সে কনফার্ম হয়ে গিয়েছিল জয়ন্তীর কথার জন্যই বৈদেহীকে হত্যা করা হয়েছে। যাই হোক, যখন বাসান্তকে শেষ করতে পারেনি তখন বাকি গুন্ডাদের ইয়াতিরাজু টাকা দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ একবার যখন লেলিন তাদের দেখে ফেলেছে তখন এর পেছনে কে আছে এর শেষ তো লেলিন দেখেই ছাড়বে। এরপরে ইয়াতিরাজু হাসপাতালে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে লেলিন ও চলে আসে। লেলিনকে দেখে বাসান্ত বলে, তুমি সারাটা রাত কোথায় ছিলে? লেলিন বলে, আমি কাল তোমার উপর অ্যাটাক করা ব্যক্তিদের ব্যাপারে খোঁজ লাগানোর চেষ্টা করছিলাম। বাসান্ত বলে, তোমার উপর ভরসা করে ভারতীর সবকিছু ছেড়ে এখানে চলে এসেছে। তোমার ওর বিষয়টাও মাথায় রাখা উচিত ছিল। সময় আসলেই তুমি কাউকে ছাড় দেবে না, তবে প্রথমে তোমাকে ভারতের বিষয়টা মাথায় রাখতে হবে। পরক্ষণে লেলিন ভারতীর বাড়িতে চলে যায়। তার বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে, আমি দেখেছি তোমার বড় মেয়ে চলে যাওয়ার পর তুমি কতটা ভেঙে পড়েছো। তোমার জন্য আমার মাথা নত হবে এটা আমি চাই না। ভারতী আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে আমি ওকে এখানে দিতে এসেছি। যাওয়ার আগে তোমার কাছে একটাবার রিকোয়েস্ট করব, তুমি তোমার ছোট মেয়েটার হাত আমার হাতে তুলে দেবে। আমি তাকে 100 বছর ধরে সুখে রাখার চেষ্টা করব। বাবা মুচকি হেসে ওঠে। ব্যাস, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। পুরো গ্রামবাসীরা মিলে তাদের বিয়ের আয়োজন মহা ধুমধামে উপভোগ করে। বিয়ের সংসার সবকিছুই শুরু হয়ে যায়। রোমান্টিকতা আর ভালোবাসায় তাদের দিনগুলো চলতে থাকে। এইভাবেই 30টা দিন পার হয়ে যায়। গ্রামের ভারত মিটম অনুষ্ঠানের অগ্নিশিখায় এখনো প্রায় জ্বলন্ত রয়েছে। এই বিষয়টা নিয়ে পুরো গ্রামবাসীরা খুব টেনশনে পড়ে যায়, কারণ অগ্নিশিখাগুলো পুরোপুরি ছাই না হওয়া পর্যন্ত নতুন করে পুষ্প আগের রীতি শুরু করা সম্ভব না। অন্যদিকে এমএলএ আর দামোদরকে তাদের কার্যালয়ে দেখানো হয়। সেখানে ইয়াতিরাজুও উপস্থিত ছিল। মূলত ইয়াতিরাজুই বাসান্তকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল। এই বিষয়টা দামোদর জানতে পেরে গিয়েছিল। তাই তো দামোদর ইয়াতিরাজুকে ডেকে বলে, তুমি যদি তোমার ভাগিনাকে মেরে ফেলতে চাও তাতে আমরাও তোমার সাথ দেব। এমএলএ তখন ছোট্ট একটা ছেলেকে ডাক দেয়। এই ছেলেটির নাম হচ্ছে গিরি। এমএলএ বলে, কোনোভাবে তুমি বাসান্তের হাসপাতালে গিয়ে যোগদান করিয়ে দাও, বাকিটা আমরা সামলে নেব। সময়ের সাথে সাথে ছোট্ট ছেলেটি বাসান্তের সাথে কাজে কর্মে যুক্ত হতে থাকে। অন্যদিকে হঠাৎ করেই একদিন ভারতী অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে আসলে জানা যায় তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। এ কথায় সকলেই খুশি হয়ে যায়। ভারতী স্পেশালি বাসান্তের প্রতি শুকরিয়া আদায় করে। কিছুক্ষণ পরে তারা তিনজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এই খবরটা আবার সেই ছোট ছেলেটি তার অপর প্রান্তের মালিককে দিয়ে দেয়। রাস্তার মধ্যে দামোদর, ইয়াতিরাজু, রাঘব রেড্ডি, তুলসী সহ আরো অনেক গুন্ডারা রাস্তার মাঝখানে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। এরপর অপেক্ষা করে কখন বাসান্ত আসবে আর অ্যাক্সিডেন্টটা হবে। তবে যেহেতু ওই একই গাড়িতে লেলিনও রয়েছে, সেহেতু এই ব্যাপারে ইয়াতিরাজু তাদের বিরুদ্ধে দ্বিমত পোষণ করতে শুরু করে। এদিকে বাসান্ত লেলিনকে উদ্দেশ্য করে বলে, এই ভাঙাচোরা রাস্তা থেকে আমাদের বাড়ি ফেরাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, কারণ এই রাস্তা বর্তমানে ভারতের জন্য বিপজ্জনক। তোরা এক কাজ করতে পারিস, মেইন রাস্তা দিয়ে চলে যা, আমি হেঁটে গিয়ে
গোবিন্দ মামাকে ইঞ্জেকশনটা দিয়ে আসি। এই বলেই সে গাড়ি থেকে নেমে যায়। এদিকে জমির পাশে সকলেই তার উপর নজর রাখছে, আর ইয়াতিরাজুর হাত মুখ বেঁধে রাখা হয়েছে। বাসান্ত ল্যান্ড মাইনের সামনে এসে যখন পা দেবে তখনই সে থমকে দাঁড়ায়। পরক্ষণে পাশের একটা নিরিবিলি জায়গায় বসে সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা জানো তো আমার একটা লুকানো কাহিনী আছে। এই বললেই সিন চলে যায় 3 বছর অতীতে। গ্রামের মেলাতে এসে জয়ন্তীর বাড়িতে প্রথমবার ভারতী আসে। প্রথম দেখায় বাসন্ত তার প্রেমে পড়ে যায়, তবে মনের কথা আর প্রকাশ করে না সে। ঠিক এই কারণে বাসন্ত ভারতীর পিছু করতে করতে তার কলেজেই ভর্তি হয়েছিল। দূর থেকে সে সবসময় ভারতীর উপর নজর রাখতো। যদি কোনো ছেলের সাথে ভারতীর বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতো, তাকে 3rd ডিগ্রি টর্চার করা হতো। তবে হঠাৎ করেই জানা যায় বৈদেহীর পরিবার বাসন্তের সাথে তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। এই কথাটা যখন মা তাকে বলে, তখন ছেলে মায়ের কাছে প্রেমের ব্যাপারটা খুলে বলে। মা ব্যাপারটা শুনে খুব খুশি হয় আর ভারতীর সাথে এ ব্যাপারে কথা বলতে চায়। বাসন্ত বলে, এমনটা করা যাবে না, কারণ বৈদেহী আমাকে মনে মনে পছন্দ করে। যদি এখন সরাসরি ভারতীকে আমরা বিয়ের ব্যাপারে বলি, তাহলে বৈদেহীর পছন্দের ব্যাপারটা সকলের সামনে চলে আসবে। ফলস্বরূপ ভারতীকেও কখনোই আমি বিয়ে করতে পারবো না। তাই এই পৃথিবী থেকে বৈদেহীকে সরিয়ে দিতে হবে। পরবর্তীতে একান্তে দেখা করার কথা বলে বাসন্ত তাকে জঙ্গলে ডেকে নিয়ে আসে, এরপরে মেরে ফেলে। আর একজন লোকের মাধ্যমে বৈদেহীর হাতের লেখা নকল করে চিঠি বানিয়ে বৈদেহীর পালিয়ে যাওয়া ব্যাপারটা সাজানো হয়। সবকিছুই প্ল্যান মতো হচ্ছিল, তবে মাঝখানে ভারতী সবকিছু নষ্ট করে দিল। ও সকলের সামনে ওর ভালোবাসার কথাটা প্রকাশ করে আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। মনে চাচ্ছিল ওকে ওখানেই মেরে ফেলি, কিন্তু তারপরেও বুকে চাপা কষ্ট রেখে ওকে লেলিনের হাতে তুলে দিয়ে আসি। আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম, সময় আসলেই আমি আমার প্রতিশোধ নিতাম। তোমরা যে আমার পেছনে হসপিটালে একটা ছোট্ট ছেলেকে লাগিয়েছো, এই ব্যাপারটাও আমি জানি। এখন তোমরা এখানে যারা যারা আছো, তাদের সকলের অসম্পূর্ণ চাওয়া আমি পূরণ করব। ইয়াতিরাজুকে ধর্মরাজ বানিয়ে দেব, এমএলএ সাহেবকে তার যোগ্য সম্মান পাইয়ে দেব, এমনকি ভবিষ্যতে আমার বাবার মৃত্যুর কেসে যেন কখনো তার নাম না ওঠে, এই ব্যবস্থাও আমি করে ফেলবো। দামোদরের প্রচুর স্বর্ণ গহনা আর জমির ব্যবস্থা করে দেব। যদি আমার সাথে এক হয়ে তোমরা কাজ করো, তাহলে তোমরা সবকিছুই পাবে, আর না হলে সবকিছুই শেষ হয়ে যাবে। এই বলেই তার ব্যাগটা সেই ল্যান্ড মাইনের দিকে ছুঁড়ে মারলে সাথে সাথে সেখানে ব্লাস্ট হয়ে যায়। বাকি সকলেই বাইরে বেরিয়ে এসে বাসন্তের সাথে হাত মেলায়। পরদিন সকালে ভারতনাট্যম অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি শুরু হয়ে যায়। এই রীতির জন্য কিছু কর্মকাণ্ডে লেলিনকে একদিনের জন্য গ্রামের বাইরে যেতে হবে। এই কথা শুনে ভারতীর কিছুটা মন খারাপ হয়ে যায়। লেলিন নিজের স্ত্রীর মন ভালো করার জন্য কিছু সময়ের জন্য স্ত্রীর সেবা যত্ন করতে শুরু করে। এদিকে এমএলএ নির্দেশ করে, আগামীকাল রাতের মেলায় যা কিছুই হয়ে যাক না কেন, কোনো পুলিশ অফিসার যেন কোনোভাবেই সেই মেলায় হাজির না হয়। পরদিন সকালে লেলিন আর তার বন্ধু নিজেদের কাজ সারতে অপর গ্রামের দিকে রওনা করে। তবে দেখা যায় সেই গ্রামের নাট্য দলের লোকেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা দুই বন্ধু নিচে নামলে হুট করেই একটা ট্রাক এসে লেলিনের বন্ধুকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। নিমিষে নিজের বন্ধুকে হারিয়ে লেলিন যেন পাগল প্রায় হয়ে যায়। একটা পর্যায়ে লেলিন সেই ট্রাকের ড্রাইভারকে ধরে ফেলে। দেখা যায় এখানে বাসন্তের সাথে কাজ করা সেই ছোট্ট ছেলেটি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। লেলিন তাকে মারতে গেলে ছোট ছেলেটি বলে ওঠে, এই সবকিছুর পেছনে একজন রয়েছে যাকে তুমি কখনোই অবিশ্বাস করতে পারবে না, সেই সবকিছু করতে বলেছে। সে অনেক আগে থেকেই ভারতীকে পছন্দ করত, সে পাগলের মতো ভারতীকে ভালোবাসতো। তবে নিজের ভালোবাসা সে যখন পায়নি, তখন প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে ভারতীর বিয়ে দিয়ে দেয়। এরপর আমার পরিবারের সদস্যকে মৃত্যুর হুমকি দেখিয়ে আমাকে এই কাজ করতে বাধ্য করায়। ও মানুষ নয়, ও একটা রাক্ষস। ও বলে দিয়েছিল অ্যাক্সিডেন্টের পরে এইসব কথাগুলো তোমাকে বলে দিতে আর এই ক্যাসেটটা তোমাকে দিয়ে দিতে। ক্যাসেটটা চালু করলে শোনা যায় লেলিনকে উদ্দেশ্য করে বাসন্ত বলে, আমি আমার প্রেমের কাহিনী সকলকে শোনাতে না পারলেও প্রতিশোধের কাহিনী তো তোমাকে শোনাতেই পারি। আমার বিয়ের সময় যখন তোমার সকল বন্ধুরা ভারতীয়কে নিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করছিল, ঠিক সেই জন্য আমি এক এক করে তাদের সকলকে মেরে ফেলেছি। এবার দ্রুত ফিরে এসে আমার সাথে না হয় তুমিই লড়াইটা করো। ভয় ভয় লেলিন বাড়িতে ফিরে আসে। এসেই তার স্ত্রীর নাম ধরে ডাকতে শুরু করে। ভারতী বাইরে বেরিয়ে আসলে তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে শুরু করে। এরপর বাড়িতে নিরাপত্তার অভাবে লেলিন তাকে মন্দিরের মধ্যে লুকিয়ে রাখে। পরক্ষণে বাসন্তকে খুঁজতে মাঠের উৎসবের মধ্যে লেলিন চলে আসে। দেখা যায় উৎসবের মধ্যে বাসন্ত মেয়ে সেজে নাচতে নাচতে লেলিনের সামনে হাজির হয়েছে। লেলিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ এই মানুষটার সাথে সে ছোটবেলা থেকে ও বড় হয়েছে। পাশ থেকে একজন ব্যঙ্গাত্মক কথা বললে রাগের বশে লেলিন তার পাই কেটে ফেলে। এরপর তুলসীর উপর আঘাত হানতে গেলে বাসন্ত বলে, ভারতীকে এভাবে লুকিয়ে রেখে পবিত্র মাটিতে রক্তের ফোঁটা পড়ার কথা কিন্তু ভুলেও চিন্তা করবে না। সাথে সাথে লেলিনের চোখ বড় হয়ে যায়। সে তো ভরসা করে ইয়াতিরাজু চাচাকে মন্দিরের বাইরে পাহারাদার হিসেবে রেখেছিল। তাহলে এই ব্যাপারটা কি করে বাসন্ত জানতে পারলো? দ্রুত সেই মন্দিরের কাছে গেলে সেখানে তার বন্ধু মুরলিকে দেখতে পায়।
তাকে তার স্ত্রী ভারতীর ব্যাপারে জিজ্ঞেস করলে মুরলি লেলিনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে মুরলির পরিবারকে জিম্মি করে তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। এদিকে লেলিন ব্যথায় ছটফট করতে করতে তার স্ত্রীর নাম ধরে চিৎকার করতে থাকে। চোখ খুলে একটু দেখার চেষ্টা করে, তবে সামনে বাসান্ত আর তার দলের লোকেরা ছাড়া আর কাউকে দেখতে পায় না। লেলিন চিৎকার করে বলে ওঠে, ভারতী তোমাদের কি ক্ষতি করেছিল? তোমরা ওর কোনো ক্ষতি করো না। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা ওকে ছেড়ে দাও। ভারতীকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ও হচ্ছে আমার জীবন। বাসান্ত তার সামনে এসে বলে, আমরা তো ভারতীর কিছুই করিনি, তবে ও যখন মন্দিরে নেই তার মানে ও পালিয়ে গিয়েছে, আর না হলে মরে গিয়েছে। এ কথা বলেই পায়ের ঘুঙুর বাজিয়ে ওঠে বাসান্ত। ঘুঙুরের আওয়াজ শুনে বাসান্তের হাতের তলোয়ারটা লেলিন হুট করে নিয়ে চোখ বন্ধ করে সামনের দিকে আঘাত করতে যায়। আর দুর্ভাগ্যবশত সেই সময় গুন্ডারা চালাকি করে বাসান্তের জায়গায় ভারতীকে মুখ বেঁধে দাঁড় করিয়ে দেয়। ছুরির আঘাতে মেয়েটা চিৎকার করে ওঠে। এই মুহূর্তে গুন্ডারা তার মুখের বাঁধন খুলে দেয়। স্ত্রীর মুখে লেলিন নিজের নামের আওয়াজ শুনতে পেয়ে সাথে সাথে ছুরিটি সরিয়ে নেয়। ভারতী লেলিনের কোলে ঢলে পড়ে। অনেক কষ্টে লেলিন নিজের চোখটা খুলে নিজের স্ত্রীকে দেখতে পায়। স্ত্রীর পরম আদরের সাথে লেলিনকে শেষবারের মতো স্পর্শ করেই মারা যায়। এতক্ষণে মুরলিকেও মেরে ফেলা হয়েছে। বাসান্ত লেলিনকে উদ্দেশ্য করে বলে, আমার ভারতীই তো আমার মনে এখনো জায়গা করে রয়েছে, তাহলে আমি কি করে ওকে নিজের হাতে মারতে পারি বলতো? এই কারণেই এই কাজটা আমি তোর হাতে করিয়েছি। বর্তমানে লেলিন বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমার বাবা মুরলিকে মারিনি। এরপরেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। এ কথায় ছেলেটা নিজের ভুলের জন্য মাফ চেয়ে হাতের তলোয়ার লেলিনের দিকে তুলে দেয়। লেলিন তাকে নির্ভয়ে এই স্থান থেকে চলে যেতে বলে। এরপর সেখানে থাকা দামোদরাম, তুলসী আর বাকি গুন্ডাদের উপর আক্রমণ শুরু করে। ওইদিকে জয়ন্তী তার ছেলেকে উদ্দেশ্য করে বলছে, মানুষ বেঁচে থাকার জন্য ভুল করে, আর আমরা বেঁচে থাকার জন্য পাপ করেছি। তুমি এই পবিত্র মাটিতে পবিত্র দিনের রক্তের বন্যা বইয়ে দিয়েছিলে। তোমার জন্য নিষ্পাপ অনেকগুলো প্রাণ চলে গিয়েছে। যে মানুষগুলোর ভালোর জন্য লেলিনকে আমি আমার সঙ্গে এই গ্রামে ঢুকিয়েছিলাম, তারাই ওর চোখের পানি ঝরিয়েছে। ঠিক এই কারণেই ওর বন্ধুত্ব আজ প্রতিশোধের নেশায় বদলে গিয়েছে। ওর ভালোবাসা এখন অভিশাপে পরিণত হয়েছে। তুমি বদলা নেওয়ার ব্যস্ততায় একটা মাসুম মেয়ের প্রাণ নিয়ে নিয়েছো। নিজের ভুল বুঝতে পেরে জয়ন্তী লেলিনের কাছে মাফ চায় আর পুলিশ অফিসারের সাথে কথা বলে লেলিনকে ছাড়া পাওয়ার ব্যবস্থা করিয়ে দেয়। কারণ যতদিন লেলিন এই গ্রামে ছিল, গ্রামটা যেন সুখে শান্তিতে পরিপূর্ণ ছিল। তবে তার ছেলের বদলা নেওয়ার কারণে বর্তমানে গ্রামের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই জন্যই জয়ন্তী পুলিশের কাছে রিকোয়েস্ট করে লেলিনের ছাড়া পাওয়ার ব্যবস্থা করিয়ে ফেলে। ওইদিকে দামোদর চালাকি করে লেলিনের চোখে আবারও এক গাদা মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এতক্ষণে পুলিশ আবার ইয়াতি রাজুর বাড়িতে চলে এসেছে। রাজুর মরদেহ দেখে কনস্টেবল বলে ওঠে, লেলিনকে যে ছোটবেলা থেকে পরম আদর যত্নে বড় করেছে, সেই মানুষটার মাথা কি করে লেলিন নিজের স্বচক্ষে কাটতে পারলো? অফিসার বলে, কারণ লেলিন নিজের স্বচক্ষে কিছু দেখতে পায় না। এদিকে বাড়ির মধ্যে মরিচের গুঁড়া ছিটানোর পরেও লেলিন আবার চোখ খুলে তাকায়। তবে এবার তার চোখে কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় না। সন্দেহবশত তুলসী তার চোখের সামনে হাত নাড়ানোর চেষ্টা করে, তবে লেলিন এটা বুঝতে কিংবা দেখতেও পায় না। অর্থাৎ এতক্ষণে যে মারামারি করেছে সেটা সম্পূর্ণ শ্রবণ শক্তির মাধ্যমে ছিল। এছাড়াও লেলিনকে শ্রবণ শক্তির মাধ্যমে পথ দেখানোর জন্য তো তার আপনজন কানাইয়াও রয়েছে, যার গলায় ঘুঙুরের আওয়াজের মাধ্যমে লেলিন তার পথ চলা বা কর্মকাণ্ড সম্পূর্ণ করত। ওদিকে পুলিশ অফিসার বলে, ভারতনাট্যম অনুষ্ঠানের শেষের দিন তার সাথে হওয়া দুর্ঘটনার জন্য তার চোখের জ্যোতি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যখন কারাগারে তাকে চিকিৎসার কথা বলা হয়, উত্তরে লেলিন বলেছিল সে কখনো তার চোখ ঠিক করাতে চায় না, কারণ সে এই দুটো চোখ দিয়ে ভারতীর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে। যখন সেই সুন্দর মুহূর্তগুলোর ভবিষ্যৎ বলতে কিছু নেই, তখন আর এই চোখ দিয়ে হবে কি? এদিকে বারের মধ্যে বাসান্ত চলে এসেছে। যখন সকলেই বুঝতে পারে লেলিন চোখে দেখতে পায় না, তখন তাকে নিয়ে মজা নিতে শুরু করে। বারবার আওয়াজ করে তাকে পথভ্রষ্ট করানোর চেষ্টা করে। তুলসী এক পর্যায়ে তার বুকে ছুরির আঘাত করে। লেলিন এই পর্যায়ে চালাকি করে আশেপাশে থাকা কাচের বোতলগুলো চারিদিকে ছুঁড়ে মারতে থাকেন, যার কারণে বোতলগুলো টুকরো টুকরো হয়ে চারিপাশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়। এই কাচের টুকরোগুলোর উপর যখন গুন্ডারা পা দিয়ে এগোতে যায়, ঠিক এই মুহূর্তে শব্দের আওয়াজ পেয়ে লেলিন এক এক করে গুন্ডাদের শেষ করে দিতে শুরু করে। আসলে সে জেলখানায় বসে এসব প্র্যাকটিস করেছিল। এই মুহূর্তে বাসান্ত এসে লেলিনের বুকে ছুরি মারে। আঘাতের ফলে লেলিনের ব্যাগ থেকে ভারতীর অস্থির অবশিষ্ট অংশ ছড়িয়ে পড়ে যায়। এই মুহূর্তে লেলিন যেন নিজের চোখের সামনে ভারতীকে ফিরে আসতে দেখতে পায়। নিমিষেও যদি বা সে ধূলিসাৎ হয়ে যায়। পরক্ষণেই লেলিন নিজেকে প্রস্তুত করে। অবশেষে তার প্রাণপ্রিয় বন্ধুকে নিজের হাতেই শেষ করে দেয়। সাথে সাথে পুরো এলাকায় ঝুম বৃষ্টি নেমে আসে। লেলিন অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, আর ভারতীর সুন্দর সুন্দর কিছু মুহূর্তের কথা সে বারবার মনে করছে। গ্রামের মানুষেরা ততক্ষণে সেখানে হাজির হয়ে গিয়েছে। সকলে মিলে লেলিনকে উদ্ধার করে নেয়। সকলেই লেলিনের সুস্থ
সুস্থতা কামনা করতে শুরু করে। জীবন যতই শক্তিশালী হোক না কেন, অন্যায়ের জয় কখনো স্থায়ী নয়। মানুষের কর্ম একদিন তার ভাগ্য নির্ধারণ করে। তাই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের প্রতি মানবিক থাকা জরুরি। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।